সুপ্রিয় সুধীমণ্ডলী, ইসেফ ফাউন্ডেশন নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই শোতে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা এই করোনা কালে প্রতিদিনই কৃষি এবং খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করি এবং আমাদের সঙ্গে দেশের এই খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা যুক্ত থাকেন এবং তাদের মতামত দেন। এছাড়াও এই লাইভ টক শোর মাধ্যমে যারা যারা অনেক দূরে আছেন তারাও আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং কমেন্ট করার মাধ্যমে তারা বিভিন্ন প্রশ্ন করেন, বিভিন্ন মন্তব্য করেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে তারা তাদের কথাগুলো তারা সেখানে বলেন। আমরা আমাদের লাইভ শো শুরু করছি। আজকে আমরা যে শিরোনামটা ঠিক করেছি সেটা হচ্ছে কৃষি পণ্য বিপণনের চ্যালেঞ্জ মোকাবেলায় কি করা হচ্ছে, কি করা দরকার। আমরা সবাই জানি যে সরকারের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই কৃষি পণ্য পরিবহনে, কিন্তু তারপরেও মাঠের বাস্তবতাটা হয়তো একটু ভিন্ন। এই বিষয়ে কথা বলার জন্য সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ এবং হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মঞ্জুরুল হান্নান, এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন বাংলাদেশ ফল ও সবজি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও ইসেফ ফাউন্ডেশনের সভাপতি কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। তিনি সকলের বক্তব্যের উপরে হয়তো শেষে একটা ইসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু সারমর্ম দেবেন। সঞ্চালক যেভাবে যে সঞ্চালনা করেন সেটাই চূড়ান্ত। আমি কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক স্যারকে আজকের এই আয়োজন শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। স্যার। হ্যাঁ, ধন্যবাদ জনাব আতাউর রহমান মিটন আপনাকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিসেফ ফাউন্ডেশন আয়োজিত আজকের ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি এই বর্তমান সময়ে করোনাকালীন সময়ে কৃষিতে যে কয়েকটা জায়গায় আমরা বেশি আহত হয়েছি বা আঘাত পেয়েছি, যেই কারণে আমাদের টোটাল সিস্টেমটা ডিস্টার্ব হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এগ্রিকালচার মার্কেটিং। এই মার্কেটিং এর কারণে আমরা বলি যে আজকে আমাদের টোটাল মার্কেটিং সিস্টেমটা ভেঙে গেছে, যে কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছে না, তাদের মূল্য পাচ্ছেন না। পাশাপাশি ক্রেতারা অল্প দামে বা ভালো দামে ভালো জিনিসও পাচ্ছেন না, বাজারে অ্যাভেলেবেল হচ্ছে না। স্বাস্থ্যগত কারণে আমরা হয়তো বাজারে যাচ্ছি না, তারপরে বাজারে অ্যাভেলেবেল হচ্ছে না, বিক্রি করতে পারছেন না। সো এগ্রিকালচার মার্কেটিংটা আমাদের এগ্রিকালচার যে কত ইম্পর্টেন্ট এই করোনাকালীন সময় আমরা তার থেকে একটা শিক্ষা নিলাম যে আসলে মার্কেটিং ব্যবস্থাপনা না থাকলে কিন্তু কৃষিতে একটা বড় সমস্যা হতে পারে, এবং এটি এবছর আমরা একদম হারে উপলব্ধি করতে পেরেছি। এই বিষয়ে আলোচনা করতে গেলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আসলে এগ্রিকালচার মার্কেটিংটা কি, কেন, কিভাবে আসলো। কারণ আমরা কিন্তু বাংলাদেশ ট্রেডিশনালি একটা ট্রেডিশনাল এগ্রিকালচার ছিলাম। আমাদের দেশে এগ্রিকালচার মার্কেটিং হবে এই কনসেপ্টে কোনোদিন ডেভেলপ করে নাই, কৃষক তো বোঝে নাই, এবং পলিসি লেভেল মানুষ কখনো ভাবে নাই যে এগ্রিকালচার কমোডিটির জন্য একটা মার্কেটিং সিস্টেম ডেভেলপ হবে বা হতে পারে। আমরা ছোটকালে যেটা দেখেছি যে কৃষক তার উৎপাদিত পণ্য চাল বাজারে নিয়ে বিক্রি করেছে, মাছ সবজি বা ফল কিনেছে, কেউ তেল কিনেছে, লবণ কিনেছে, অথবা যে মাছ বিক্রি করে সে মাছ বিক্রি করে অন্যান্য সবজি কিনেছে বা চাল কিনেছে। সাম সোর্স অফ বার্টারের মতো ছিল। এবং স্বাধীনতা পূর্বে যদি আমরা যাই, একমাত্র শুধু পাটেরই একটি বাজার ছিল, যেটি প্রত্যেকদিন রেডিওতে আসতো যে পাটের বাজার দরটা জানা যেত। আর কোনো পণ্যের কিন্তু বাজার দর কখনোই ছিল না। অতি সাম্প্রতিককালে আমরা অবশ্য ধানের বাজার দরটা দেখি যে বিভিন্ন মোকামে ধানের বাজার দর কত। সো এই দেশের কৃষকরা কখনোই বোঝে নাই যে এগ্রিকালচার কমোডিটির যে একটা মার্কেটিং ফ্যাসিলিটি আসতে পারে, বিকজ মার্কেটিং ইজ এ ভেরি মডার্ন কনসেপ্ট। এবং এই মডার্ন কনসেপ্টে যে কৃষি পণ্য কখনো আসবে এটা কিন্তু আমাদের ধারণাই ছিল না। আর দ্বিতীয়ত আরেকটি যে সমস্যা ছিল যে আমরা সবসময় ছিলাম ডেফিসিট এগ্রিকালচারে, আমাদের প্রোডাক্ট ছিল ডেফিসিট। সো সারপ্লাসও হয় নাই, মার্কেটিং নিয়ে টেনশনও করতে হয়নি, কারণ বাজারে যা গেছে সবটাই বিক্রি হয়েছে, কৃষক চলে গেছে। কিন্তু এখন সারপ্লাস হচ্ছে, বিক্রি হচ্ছে না, কৃষক ফেলে দিচ্ছে, পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা আমরা দেখছি। এর সবটাই কিন্তু হচ্ছে একটা মার্কেটিং ব্যবস্থার দুর্বলতার কারণে। সামগ্রিকভাবে আমরা মনে করি যে আমাদের যখনই আমরা ট্র্যাডিশনাল এগ্রিকালচার থেকে কমার্শিয়াল এগ্রিকালচার বলছি, কমার্শিয়াল এগ্রিকালচারের একটি কন্ডিশনই কিন্তু মার্কেটিং ব্যবস্থা। মার্কেটিং একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, এটা লিঙ্কেজ থাকতে হবে, কৃষকরা তার পণ্য বাজারে বিক্রি করতে হবে, বায়ার থাকতে হবে সাফিসিয়েন্ট, এখানে যে মিডলম্যানরা থাকে তারা ট্রেন থাকতে হবে, হোলসেলার আড়তদার তাদের একটা গ্রুপ থাকতে হবে, এবং দেশে অর্গানাইজড গ্রুপ থাকতে হবে। কিন্তু কোনোটাই কিন্তু আমাদের দেশে এইভাবে গত 40 বছরে গড়ে ওঠে নাই। বাট আজকে যখন আমরা এই সারপ্লাস এগ্রিকালচার এসেছি, এখন আমরা বুঝছি যে আমাদের মার্কেটিং সিস্টেমটাকে আমাদের ঢেলে সাজাতে হবে। সরকারের একটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, কয়েকজন অফিসারই আছে মাত্র, বা তাদের কোথাও নাই হাতিয়ার, নাই কোনো অস্ত্র, এ দিয়ে তারা কিছু করতে পারছে না। কারণ মার্কেট, ওপেন মার্কেট যে কাজটা হবে, এদের ডিমান্ড এন্ড সাপ্লাই হবে,
বাজারে ডিমান্ড থাকবে, সাপ্লাই হবে এবং ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকবে। আমরা বারবার বলে আসছি আমাদের দেশে মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার অনেক দুর্বল, আমাদের নাই ট্রান্সপোর্টেশন। আমরা বলি কৃষি প্রধান দেশ, আজ পর্যন্ত ডেডিকেটেড কোনো এগ্রিকালচার ট্রান্সপোর্ট নেই আমাদের কমোডিটি পরিবহনের জন্য। আমাদের কোনো ভালো হোলসেল মার্কেটগুলো ডেভেলপ করে নাই, আমাদের মিডল ম্যানদেরকে আমরা ট্রেন আপ করতে পারি নাই, অর্গানাইজ করতে পারি নাই। আজকের এই করোনা দিনে যদি আমরা তাদেরকে অর্গানাইজ করতে পারতাম, তারাও কিন্তু অনেক কৃষকদের পাশে দাঁড়াতে পারতো। সবকিছুই মূলে আমরা মনে করি যে আমরা যে আমাদের যে মার্কেটিং সিস্টেমটাকে এখন ঢেলে সাজাতে হবে এবং এই করোনা শিক্ষা থেকে আগামী দিনে আমাদের অনেক কিছু করার আছে। সে তো আগামীতে করবে, কিন্তু আজকে কি হবে? এই যে করোনাকালীন সময় আমরা আজকে দেখছি কৃষক তার উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না, মাছের দাম পাচ্ছে না, সামনে আসছে ফলের মৌসুম, ফলের দাম পাবে কিনা, সবকিছু মিলিয়ে একটা আমরা মনে করি এটা আমরা খুবই একটা নাজুক অবস্থায় আছি মার্কেটিং সিস্টেমটা নিয়ে। তো এই বিষয়ে আমার জন্য আজকে যারা আলোচনার জন্য যারা যুক্ত হয়েছেন, আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং এর ড্যাম যেটা আমরা বলে থাকি, তারই ডাইরেক্টর জেনারেল সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ইউসুফ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আরো আছেন আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক, বর্তমান ফটেক্স ফাউন্ডেশনের এমডি জনাব মঞ্জুরুল হান্নান। আমাদের সাথে আরো সংযুক্ত হওয়ার কথা আছে জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। আরো আমাদের সাথে আছেন আমাদের বিসেফ ফাউন্ডেশনের সভাপতি এবং বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমরা আপনাদের সাথে আছি এবং যে সমস্ত শ্রোতারা আমাদের সাথে আছেন, আপনাদেরকেও আমরা আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনারা আমাদের এই আজকের যে বিষয় কৃষি পণ্য বিপণনের চ্যালেঞ্জ মোকাবেলায় কি করা হচ্ছে, কি করণীয়, এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে আপনারা আমাদেরকে দিতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের যে রিসোর্স পার্সন আছে আপনাদের সেটা উত্তর দিতে, অথবা আমরা চেষ্টা করবো এগুলো সরকারের সাথে পরে নেগোশিয়েট করতে। তবে প্রথমেই যাব আমাদের যেহেতু আমাদের ম্যান্ডেটেড অর্গানাইজেশন হলো এগ্রিকালচার মার্কেটিং, ড্যামের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, আপনার কাছে এই যে করোনাকালীন অবস্থায় আমরা যে চিত্র আমাদের দেখলাম যে আমাদের টোটাল মার্কেটিং সিস্টেমটা ভেঙে গেছে, এই অবস্থায় আমরা সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, এগুলো আপনি আমাদেরকে একটু শোনাবেন, আমাদের শ্রোতাদেরকে শোনাবেন যে কি দিয়েছে এবং আর কি করা যেতে পারে, এই বিষয়গুলো একটু আমাদেরকে ব্রিফ করবেন জনাব মোহাম্মদ ইউসুফ, মহাপরিচালক ড্যাম। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। আপনি প্রথমেই স্যার বলেছেন যে কৃষি বিপণন অধিদপ্তর কি ধরনের সমস্যাগুলো ফেস করতেছে এগুলা উল্লেখ করার জন্য। আসলে স্যার আমি পাশাপাশি আমি করোনা ভাইরাস ওইটাকেও আমি ধন্যবাদ দিব, কারণ কৃষি বিপণন অধিদপ্তর যে একটা অধিদপ্তর আছে, আমার মনে হয় বাংলাদেশের জনগণ 95% লোক স্যার জানতো না। এটা অন্ততপক্ষে এটার উসিলে আমার মনে হয় স্যার আমরা অনেকে জানতে পেরেছি যে যে আমাদের এখন কি করা দরকার, আমাদের মার্কেটিং সিস্টেমটাকে কিভাবে ডেলে সাজানো দরকার, এই বিষয়গুলো স্যার এখন সামনে এসেছে এবং এইগুলা মানে বাস্তবায়নের জন্য এখন কৃষি মন্ত্রণালয় বেশ কয়েকটা উদ্যোগ নিছে। এটার সাথে আমরা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন প্রকল্প বিভিন্নভাবে আমরা এখন চিন্তা ভাবনা করছি। তবে স্যার এই মুহূর্তে এখন যখন এই 26শে মার্চ দেশে যখন সারা দেশে যখন লকডাউন ঘোষণা করলো, তখন দেখা গেছে স্যার আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। একদিকে স্যার আপনার অনুকূল আবহাওয়ার কারণে আমরা দেখেছি কৃষকেরা প্রচুর শাকসবজি উৎপাদন করেছেন, কিন্তু অন্যদিকে ঢাকায় বক্তা যারা আছে তারাও আবার দেখা যাচ্ছে ঢাকা থেকে অনেকে চলে গেছেন। আবার ইনফর্মাল সেক্টরের জনগণের যে একটা বিরাট অংশ যে ইনফর্মাল সেক্টরে কাজ করে, তারাও কিন্তু কাজ পাচ্ছে না, সুতরাং তাদেরও ক্রয় ক্ষমতা কমে গেছে। একদিকে স্যার চাহিদা কমে গেছে, অন্যদিকে কৃষকদের শাকসবজি উৎপাদন অনেক বেশি হয়ে গেছে। এই মতো অবস্থায় কি করা যায়? আমরা দেখেছি যে অনেক কৃষক তারা তারা তাদের ডাম্পিং করে ফেলে দিচ্ছে, তারা থ্রু আউট প্রাইসে তারা তাদেরকে বিক্রি করতে হয়েছে। এই এই পরিস্থিতিতে স্যার আমরা বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছি স্যার। এখন প্রথম উদ্যোগটা হলো স্যার আমরা আমরা মন্ত্রিপরিষদ বিভাগের সাথে সমন্বয় করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে জেলা প্রশাসকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এই মুহূর্তে জরুরিভাবে ত্রাণ মন্ত্রণালয়ে আলু সহ অন্যান্য শাকসবজি গুলা যাতে ত্রাণ হিসেবে অন্তর্ভুক্ত করে, এবং সেটা আপনারা দেখেছেন যে ইতিমধ্যে স্যার জেলা প্রশাসন অলরেডি শুরু করেছেন। এখন দ্বিতীয়ত উদ্যোগ নিলাম স্যার আমরা প্রথমে স্যার আমরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাথে কথা বলে তখন আমরা প্রত্যেকটা জেলা শহরে আমাদের জেলা মার্কেটিং অফিসারের মাধ্যমে আমরা ভ্যান গাড়ি ঠিক করলাম এবং কিছু কৃষক ঠিক করলাম। কৃষক ঠিক করে স্যার আমরা কৃষকদের মাধ্যমে আমরা তাদের মোবাইল নাম্বার গুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা পাবলিশ করেছি এবং তাদের মাধ্যমে স্যার প্রত্যেকটা ডোরে ডোরে আমরা শাকসবজি উৎপাদনের ব্যবস্থা নিয়েছি। 3 নম্বর হলো স্যার আপনার মাননীয় প্রধানমন্ত্রী যখন একটি নির্দেশনা দিলেন যে আপনার সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমাদের পাইকারি বাজার এবং খুচরা বাজারের আপনার এগুলো একটু ডেলে সাজানো দরকার, আমরা এগুলো তাড়াতাড়ি করে আমরা এগুলো খোলা মাঠে নিয়ে গেছি। যদিও আমরা কতটুকু আমরা এখানে সফলতা অর্জন করতে পেরেছি জানি না স্যার, তবে কিন্তু যেহেতু বর্ষার কারণে স্যার আমরা এখানে কিছুটা আমরা সমস্যা হয়েছে, আমাদের মাঠের মধ্যে পানি জমে গেছে, তারপরেও স্যার আমরা চেষ্টা করছি আমরা এগুলা করার জন্য। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন স্যার আপনার
আমরা খুলনার জেলা প্রশাসনের মাধ্যমে আমরা আপনার অনলাইন একটা অ্যাপস করা হয়েছে। আমরা এখন সেখানে এই কৃষকেরা সরাসরি তাদের পণ্য এনে আমাদের কৃষি বিপণনের আমরা ওখানে একটা বিপণন গ্রুপ করেছি। বিপণন গ্রুপের মাধ্যমে আমরা সেখানে আমরা পণ্যগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমরা বিক্রি করছি। আমরা স্যার ইতিমধ্যে আমরা একটা উদ্বৃত্ত বা শাকসবজির অঞ্চল আপনার জেলা যেগুলো আছে তার একটা তালিকা করলাম, এবং ঘাটতি অঞ্চলের স্যার আমরা একটা তালিকা করলাম। এখন উদ্ধৃত অঞ্চল থেকে আমরা ঘাটতি অঞ্চলে জেলা মার্কেটিং অফিসারের মাধ্যমে আমরা লিঙ্ক করে দেওয়ার এখানে সেখানে একটা চেষ্টা করেছি। যে কারণে দেখেছেন স্যার পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় যখন কৃষিপণ্য যখন আপনার উদ্বৃত্ত হয়ে গেছে তখন আমরা সেখানে আমরা কিছুটা হলেও আমরা ঘাটতি অঞ্চলে আমরা পাঠানোর চেষ্টা করেছি, যে কারণে পরবর্তীতে আপনার 1 থেকে 2 সপ্তাহ যাওয়ার পরই কিন্তু স্যার শাকসবজির দামটা বেড়ে গেল। এই ধরনের স্যার আমরা উদ্যোগগুলো নিয়েছি স্যার। তারপর আমরা এখন আপনারা জানেন স্যার আমরা একটা অনলাইন মার্কেটিং একটা প্ল্যাটফর্ম করার জন্য আমরা আইসিডি মন্ত্রী মহোদয় সহ আমাদের কৃষিমন্ত্রী মহোদয় আমরা একটা সভা করেছি। আমরা আশা করছি আগামী শুক্রবার এটা একটা অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম স্যার আমরা উদ্বোধন করতে পারবো। সেখানে আমরা একটা চিন্তা করেছি যে আমরা এখানে একটা স্ট্রং একটা ডাটাবেস থাকবে, সেখানে আপনার কৃষি ব্যবসায়ীদের আপনার তালিকা থাকবে, আপনার সেখানে আড়তদারদের তালিকা থাকবে, আপনার ট্রেডার্সদের তালিকা থাকবে, আপনার কৃষকদের তালিকা থাকবে, যাতে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা ভোক্তাদের কাছে বিক্রি করতে পারে। সেটাও আমরা স্যার এখন আগামী শুক্রবার আমরা এটা চালু করবো ইনশাল্লাহ। তারপর স্যার আপনারা দেখেছেন স্যার আমরা ইতিমধ্যে একটা কৃষকের বাজার আমরা চালু করেছি, যেটা সেচ ভবনে অবস্থিত স্যার। সেখানে আমরা মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং এই কয়েকটা এলাকা থেকে আমরা সাভার থেকে এগুলা এনে আমরা স্যার সরাসরি কৃষকদেরকে এনে আমরা এখানে বিক্রি করার ব্যবস্থা করেছি। এবং গত 2 সপ্তাহ ধরে আমরা আমাদের যে কয়েকটা ভ্যান ছিল স্যার একটা প্রকল্পের মাধ্যমে কেনা হয়েছিল, সেই ভ্যানগুলো আমরা জরুরি ভিত্তিতে স্যার আমরা ঠিক করে এখন আমরা বেলি রোড, আমরা ধানমন্ডি এবং মোহাম্মদপুর কয়েকটা জায়গায় আমরা এখন স্যার সরাসরি কৃষকের মাধ্যমে আমরা সপ্তাহে শুক্রবার এবং শনিবার আমরা বিক্রি করার ব্যবস্থা নিয়েছি। তবে আমাদের সচিব মহোদয়ের নির্দেশে আমরা আগামী রোববার থেকে স্যার আমরা সেই প্রত্যেকটা এলাকাতে আমরা সপ্তাহে 7 দিনই আমরা এগুলো ব্যবস্থা নিব। তারপর আপনারা জানেন স্যার আপনার এই যে আম এবং লিচু আমরা সামনে স্যার আমাদের মৌসুমী ফল এখন আপনার অলরেডি হারভেস্টিং করা শুরু হয়েছে স্যার। ইতিমধ্যে আমরা মিটিং করেছি, যেখানে সেই অসুবিধাগুলো যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি এগুলো স্যার আমরা একটা অ্যাড্রেস করার জন্য চেষ্টা করেছি। যেরকম অ্যাড্রেস করেছি স্যার আমরা এই পরিবহন সংকট, এটা কিন্তু করোনাকালীন সময়ে আপনার পরিবহন সংকটটা ছাড়া একটা বড় ধরনের সংকট ছিল। আপনারা জানেন স্যার সেটা অলরেডি আমাদের শ্রমিকেরা দেশের বাড়ি চলে গেছেন। তারপর স্যার আপনার ট্রাক পাওয়া যাচ্ছে না, এমন অবস্থায় শ্রমিকদেরকে জেলা প্রশাসনের মাধ্যমে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের থেকে স্যার আমরা ওখান থেকে আমরা ঢাকায় এনেছি, এবং ট্রাক পরিবহন সমিতির মাধ্যমে আমরা আবার সেই ট্রাকগুলো আমরা আপনার চালু করার ব্যবস্থা করেছি। আমরা স্যার বিআরটিসি সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু ওখানে একটা সমস্যা হয়েছে স্যার। বিআরটিসি তারা তাদের যে ভাড়াটা আমাদের কাছে জানিয়েছেন, ভাড়াটা আপনার বর্তমান রেটের সঙ্গে স্যার একটু বেশি ছিল। তাদের সাথে আবার নেগোসিয়েশন করে গতকাল আমরা একটা রেট তাদের কাছ থেকে আমরা পেয়েছি, যেটা আগের রেটের অর্ধেক প্রায়। তবে ওখানে কয়েকটা কন্ডিশন দিছে, এই কন্ডিশন দেওয়ার পরেও আমরা চিন্তা করছি এই ট্রাকগুলো স্যার আমরা এখন আপনার এই আম এবং লিচু এই যে মৌসুমী ফল আপনার সরবরাহ করার জন্য আমরা সেখানে এখন পাঠানোর ব্যবস্থা করেছি। আপনারা জানেন স্যার এখন আমফান যেটা আপনার এখন ঘূর্ণিঝড় যেটা এখন আমাদের সামনে এসে গেছে, এই আমফানে হয়তো যদি স্যার বাতাসে আমাদের মনে হচ্ছে যে অনেক আম পড়ে যাবে। এই মুহূর্তে স্যার আমরা প্রত্যেকটা জেলা প্রশাসন, সাতক্ষীরা, আপনার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যদিও ওই এলাকাটা আমফানে ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু বিশেষ করে আমরা সাতক্ষীরার জন্য আমরা একটু উদ্বিগ্ন। সাতক্ষীরা জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা ওখানে এখন কিছু ট্রাক স্যার আশেপাশের থেকে আমরা কিছু ট্রাক পাঠানোর ব্যবস্থা করছি, এবং ওখানে যে সকল গোডাউন যেগুলো সরকারি গোডাউন আছে, প্রয়োজনে যদি আম মাটিতে পড়ে যায় সেক্ষেত্রে কি আমগুলো যে আপনার কুড়িয়ে কিন্তু ওখানে রাখার ব্যবস্থা করার জন্য আমরা জেলা প্রশাসনের নির্দেশ দিয়েছি। এই ধরনের আমরা যখন যেখানে আসছে স্যার সেরকম আমরা সাথে সাথে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি স্যার। এই ব্যবস্থাগুলো নেওয়ার কারণে আপনি দেখেছেন স্যার যে আমরা বোলাতে যে তরমুজগুলো ছিল, বোলা তরমুজগুলো আমরা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে আমরা পাঠিয়েছি। আমরা পঞ্চগড়ের টমেটো গুলো আমরা পাঠিয়েছি, আমরা গাইবান্ধার টমেটো এবং বেগুন গুলো আমরা পাঠিয়েছি, এবং বগুড়াতে স্যার আপনার যেই
প্রতিদিন দেখেছেন স্যার 40 থেকে 50টা ট্রাক বগুড়া থেকে স্যার আমরা বিভিন্ন অঞ্চলে পাঠানোর চেষ্টা করেছি। এবং ইতিমধ্যেও স্যার আমরা এখন আড়তদারদের আমরা একটা তালিকা করেছি প্রত্যেকটা জেলার, আর ব্যবসায়ীদের তালিকা করেছি এবং পাইকারদেরও আমরা তালিকা করেছি, এবং আমরা পাশাপাশি কৃষকদের তালিকা করছি। তাদের এই তালিকাগুলো স্যার আমরা সবখানে এখন পাবলিশ করার ব্যবস্থা করছি, এবং দুই মার্কেটিং অফিসার ঘাটতি অঞ্চল এবং উদ্বৃত্ত ঘাটতি অঞ্চল, এই দুই অঞ্চলে মার্কেটিং অফিসারের মাধ্যমে আমরা তাদেরকে একটা মার্কেট লিঙ্কেজ করার জন্য আমরা চেষ্টা করছি স্যার। এই ধরনের পদক্ষেপগুলো স্যার আমরা নিয়েছি। তবে স্যার আপনি একটা কথা বলেছেন, এখন করোনাকালীন সময়ে জরুরি পরিস্থিতিতে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে, এবং আমরা ইতিমধ্যে স্যার আমরা স্বল্প মধ্যম দীর্ঘমেয়াদী কয়েকটা পরিকল্পনা স্যার আমরা এখন হাতে নিয়েছি। আমরা গত রবিবার আমাদের সচিব মহোদয় এর সঙ্গে আমরা এগুলো স্যার আমরা আলোচনা করেছি, আমরা কিছু প্রকল্প ব্যবস্থা করেছি। আপনি স্যার সঠিকভাবে বলেছেন যে বিশেষ করে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর, এটা সেই জনবল সংকট, এটাকে স্যার আগে শক্তিশালী করতে হবে। আপনি স্যার একটা মানুষকে যদি হাত পা বেঁধে যদি বলে সাঁতরানোর জন্য, স্যার এটা কোনোদিন কিন্তু সম্ভব না স্যার। এখন আসলে কৃষি বিপণন অধিদপ্তরের অবস্থাটা কিন্তু সেটাই হয়েছে। তো আমরা, আপনি জানেন স্যার আমি 1 বছর আগে আমি এখানে জয়েন করেছি। জয়েন করে আমি প্রথমে আগে হাত দিয়েছি স্যার আমাদের এই আপনার আমাদের প্রায় 90 জন কর্মকর্তার মধ্যে 25 জন কর্মকর্তা আছে, 65 জন কর্মকর্তা স্যার আপনার শূন্য। সেখানে স্যার আমাদের প্রমোশন গুলো বাদ দিয়ে নতুন এন্ট্রেন্স যাদের হবে তাদের জরুরি ভিত্তিতে স্যার আমরা জনপ্রশাসনের সাথে কথা বলে, পাবলিক সার্ভিসের সাথে কথা বলে আমরা নিয়োগ ভিত্তিটা স্যার আমরা কিন্তু এর মধ্যে ইনশাল্লাহ সংশোধন হয়ে গেছে, গ্যাজেটও হয়ে গেছে স্যার। আমরা স্যার পাবলিক সার্ভিস কমিশনে এই বছর স্যার আপনার আপনার যে 41তম বিসিএস এর বিজ্ঞাপনকে আমরা কয়েকদিন আটকে রেখে আমরা স্যার সেখানে স্যার আমরা এখন আমাদের কৃষি অর্থনীতিবিদ এখানে যোগদানের জন্য তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য সেখানে আমরা সংযুক্ত করতে পেরেছি। আমরা স্যার এখন প্রায় 2244টা পোস্ট আমরা স্যার ইতিমধ্যে স্যার অর্থ মন্ত্রণালয় থেকে আমরা পেয়েছি, সেটা স্যার 2015 সালে। ওনারা স্যার বলেছে 2020 সালে স্যার 5 বছর পরে নিয়োগ দেওয়ার জন্য। এগুলো স্যার আমরা এখন অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা অলরেডি আমরা স্যার আমাদের কৃষি মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। আমরা আশা করছি স্যার আগামী 2 বছরের মধ্যে আমরা এই লোকগুলো যে নিয়োগ করতে পারবো, এবং 3 বছরের মধ্যে আমাদের বিসিএস অফিসাররা নিয়োগ হবে। এই নিয়োগগুলো যদি হয়ে যায়, আমি স্যার গতকালও আমাদের সচিব মহোদয় বলছি স্যার আমাদের উপজেলা প্রশাসনও যদি স্যার উপজেলা পর্যন্ত যদি আমরা সম্প্রসারণ করতে না পারি, তাহলে স্যার আপনি যে কথাটা বলছেন স্যার, এতদিন আমাদের সরকার যে কৃষি পণ্য উৎপাদনের উপর নজর দিয়েছিল, কৃষি বাজারজাতকরণের দিকে স্যার একটু কম নজর ছিল। এখন একটা সময় এসেছে যে কৃষকদের যদি আমরা যদি ন্যায্য মূল্য যদি দিতে চাই, পাশাপাশি আমরা ভোক্তাদেরকে যদি আমরা স্যার সর্বনিম্ন মূল্যে তাদেরকে যদি আমরা যদি কৃষি পণ্য আপনার দিতে চাই, তাহলে সেক্ষেত্রে স্যার আমাদের কিন্তু এগুলা করতে হবে। পাশাপাশি আমি আরেকটা বিষয় স্যার আপনার সাথে একটু শেয়ার করি স্যার, সেটা আপনার স্যার যৌক্তিক মূল্য স্যার। এখন আমরা স্যার আপনারা জানেন যে আমরা কৃষি পণ্যের উৎপাদন খরচগুলো স্যার আমরা নির্ধারণ করছি। যেমন নাকি স্যার আপনার যে কয়েকদিন আগে আমাদের শাইখ সিরাজ সাহেব বলতেছিলেন যে আমাদের কৃষকেরা পেঁয়াজের মূল্য পাচ্ছে না। এটা স্যার আমি কিন্তু ওনার সঙ্গে স্যার একটু কিছুটা হইলেও স্যার আমি আংশিকভাবে দ্বিমত পোষণ করছি। আমরা দেখেছি স্যার আপনার 15 টাকা 67 পয়সা স্যার কৃষি আপনার পেঁয়াজের স্যার এখন স্যার কেজি প্রতি উৎপাদন খরচ পড়ে, এবং এটা স্যার আমরা সম্মিলিতভাবে স্যার আমরা নির্ধারণ করেছি ডিএই সঙ্গে। এখন দেখেন স্যার আপনার 16 টাকা যদি পড়ে, তাহলে স্যার আমার মন পড়ে স্যার 640 টাকা। এখন এই মুহূর্তে স্যার মানে পরশুদিন স্যার বিক্রি হচ্ছে স্যার আমাদের বালিয়াকান্দি এবং পাবনাতে আমরা খবর নিয়ে দেখেছি যে সেখানে 1500 থেকে 1600 টাকা বিক্রি হচ্ছে স্যার, এবং ঢাকায় বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা পাইকারি দাম স্যার। সেক্ষেত্রে এখন উনি যেটা মানে বলেছেন যে 1000 থেকে 1200 টাকা। তারপরে স্যার আমি তো বলবো যে এখনো সেখানে স্যার কৃষকেরা স্যার একটা ভালো একটা পাচ্ছে। তবে আমরা কিন্তু সেটাতে সন্তুষ্ট না। পেঁয়াজ কেন স্যার আমরা কোনো দিকে আমরা সন্তুষ্ট না। আমাদের প্রথমেই স্যার কৃষকদের তাদের ন্যায্য মূল্য আমার দিতে হবে। উৎপাদন খরচের সাথে আমরা যদি স্যার 30-40% যদি যোগ করে দিতে হবে, কারণ আমার এটার সাথে স্যার পোস্ট হারভেস্ট লসটা স্যার আমাকে ধরে দিতে হবে। এটা যদি ধরে দিতে যাই, মোটামুটি স্যার তাদের ওই দামের সাথে আমার 50% যোগ করে একটা যদি সেখানে যদি আমরা যদি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মূল্য যদি নির্ধারণ করে দিই, সেক্ষেত্রে স্যার আমরা সেখানের সাথে আবার আরেকটা প্রফিট যোগ করে দিয়ে যদি স্যার আমরা কারণ বাজার নির্ধারণ করে দিই, এবং সুপার মার্কেট এবং অনলাইন আপনার সবগুলোতে যদি স্যার আমরা যদি মূল্যটা যদি নির্ধারণ করে দিতে পারি, এবং এটা মনে হয় স্যার এটাও একটা ভালো একটা পদক্ষেপ হবে। আপনারা স্যার নীতি নির্ধারণীতে আছেন স্যার, আমরাও আছি স্যার, কিন্তু যেহেতু আমি জানি স্যার আপনার সঙ্গে একটা মন্ত্রণালয়ের সঙ্গে স্যার একটু বেশ ভালো একটা সংযোগ আছে,
এই কথাগুলো স্যার আপনাকে বলছি স্যার, আপনার মাধ্যমে আমার মনে হয় এখন যদি স্যার আমরা আগাইতে পারি তাইলে স্যার আমরা খুবই উপকৃত হব, জনগণ উপকৃত হবে। এই বলে স্যার আমি অবশ্যই আমরা এগুলো নিয়ে কথা বলবো। জি জি স্যার, এই বলে আমি আমার এখানে শেষ করছি আবার। জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ। অবশ্যই আমরা এগুলো শেয়ার করবো। আমরা আজকে যে সুপারিশগুলো আসবে এগুলো আমরা মন্ত্রণালয়ে পাঠাবো, মাননীয় মন্ত্রীর সাথে আলাপ করবো এবং যারা যারা রিলেটেড পলিসি নেবেন সবার সাথে আমরা শেয়ার করবো। আপনি খুব যথার্থই বলেছেন যে আমাদের আসলে ড্যামের যে অর্গানাইজেশনটা খুব দুর্বল ছিল। আমি যেটা শুরুতেই বলেছি, কারণ আমরা তো মার্কেটিং কনসেপ্টই ডেভেলপ করিনি। এবং আপনি এখন যে ইনিশিয়েটিভ গুলো আমাদেরকে শুনালেন, আমরা মনে করি এতে যে একটা বাজারে যে পজিটিভ রিয়াকশন হয়েছে এটার জন্য কিন্তু মানুষ অনেকটা আশ্বস্ত। আমরা নেগেটিভ নিউজ অনেক কম দেখছি। এবং একটা জিনিস আপনি বলেছেন, দুটা জিনিস এখন খুব জরুরি দরকার, কারণ আমরা করোনা আগামী কয় মাসে শেষ হবে আমরা জানি না, বরং দিন দিন বাংলাদেশের তীব্রতা বাড়ছে। সুতরাং লকডাউন বন্ধ হলেও আমি আপনি হয়তো স্বাস্থ্যের ঝুঁকির কারণে আরো বেশি দিন ঘরে থাকতে হবে বা বাজার ওইভাবে বসবে না। সুতরাং এখানে দুইটা জিনিসের খুব জরুরি দরকার। একটা হলো অনলাইন প্ল্যাটফর্ম, আর একটা হলো আপনার যে ভ্যান মার্কেটিং, যেটা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সাথে কৃষিবিদ জনাব মোহাম্মদ মাসুম, একজন আমাদের প্রবীণ কৃষিবিদ, উনিও মন্তব্য করেছেন যে অনলাইন মার্কেটিং উইল বি অন দ্য নেক্সট প্ল্যাটফর্ম, আমাদের জন্য ভবিষ্যৎ মার্কেটিং এটা শুরু হবে। আমরা মনে করি এটা একটা মডার্ন মার্কেটিং সিস্টেম এ দেশে শুরু হয়ে যাবে করোনার কারণে। তাজুল ইসলাম সাহেব আমাদের আরেকজন, উনি একটা কমেন্ট করেছেন, উনি বলছেন যে উই নিড এ মাস্টার প্ল্যান ফর দ্য ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, যেটা ভেঙে গেছে এটাকে ডেভেলপ করার জন্য একটা মাস্টার প্ল্যান আমাদের তৈরি করতে হবে। এটাও আমরা মনে করি লং টার্ম প্ল্যানে করা যাবে। এবং আমি আপনার সাথে অনেকাংশে একমত যে আমরা যদি দ্রুত এই ভ্যান মার্কেটিংটা ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আপনার ঘরের থেকে যেতে হবে না, আপনার ফিজিক্যাল হ্যাজার্ডটাকে অ্যাভয়েড করা যাবে, সোশ্যাল কন্ট্যাক্টটাকে মেনটেন করে আপনি ঘরে থেকে কিন্তু ভালো জিনিস পেতে পারেন। সুতরাং এর একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে, ভ্যানগুলো একটু স্বাস্থ্যসম্মতভাবে করা, কারণ শুধু খাবার দিলে হবে না, সেটা যাতে হাইজেনিক হয়, আমাদের নিরাপদ হয়, সেই বিষয়টা আমরা যাতে বসে দেখে রাখতে পারি, সেই বিষয়টা আমরা মনিটর করবো, এটাই হবে আমাদের কাজ। আরেকটা, আপনি যে পরিবহন বিষয়ে যে ইস্যুগুলো করেছেন আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম বিআরটিসি এবং বাংলাদেশ রেলওয়েকে ব্যবহার করার জন্য, তো বিআরটিসিটা যেহেতু দেরিতে হলো আপনারা করতে পেরেছি, এটা একটা ভালো উদ্যোগ। এবং সর্বশেষ আপনি যেটা বললেন সেটাতে আমরা খুব আশান্বিত হয়েছি যে ঘূর্ণিঝড় আমপানকে মোকাবেলায় যদি ফলগুলোকে স্টোরেজ করা এবং মার্কেটিং করার জন্য যে কৃষকের পাশে দাঁড়ানো, দিস ইজ দ্য অ্যাক্ট। গভর্নমেন্ট কিন্তু এটাই করবে, গভর্নমেন্ট কৃষকের টাকার জন্য বসে থাকে না। কৃষক গভর্নমেন্ট শুধু কৃষকের পাশে দাঁড়ানোটা, ঘূর্ণিঝড়ে কৃষকের পাশে দাঁড়ানো, তার ফলটাকে কালেক্ট করে স্টোর করে ক্রমান্বয়ে যদি আমরা মার্কেটে দিতে পারি তাহলেই আমরা একটা রেজাল্ট পাবো, অবশ্যই একটা রেজাল্ট হবে। আমি চলে যাচ্ছি আপনার পাশাপাশি, এখন চলে যাবো আমাদের সাবেক মহাপরিচালক ডিএই এবং বর্তমানে হটেক্স ফাউন্ডেশনের উনি এমডি জনাব নজরুল হান্নান। দীর্ঘদিন তিনি মাঠ পর্যায়ে কাজ করেছেন এবং উনি এই কৃষি পণ্য উৎপাদনের সাথে সংযুক্ত ছিলেন, বিপণনে খুব একটা হেল্প করতে না পারলেও এখন যেহেতু উনি রপ্তানি, কৃষি পণ্য রপ্তানির সাথে কাজ করছেন, কৃষি পণ্য রপ্তানি আমাদের কিন্তু একটা খুব ভালো সোর্স ছিল। আমরা একসময় শাকসবজি, আমরা যদিও বলি যে আমরা কি বলে আমাদের এথনিক মার্কেটে করি, তাও কিন্তু আমাদের পরিমাণ অনেক বেশি ছিল। মাঝখানে ইউ এর কারণে আমরা অনেক কমে গেছে, কিন্তু সেটা থেকে কিন্তু আমরা উত্তরণ করেছি। আমরা কিন্তু স্বাস্থ্যসম্মত গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস করে বেগুনের মতো লেবু আবার আমরা রপ্তানি শুরু করেছিলাম। এখন এই করোনার কারণের সময় এটাও বন্ধ হয়ে গেল। সুতরাং এই অবস্থার উত্তরণটা এবং বর্তমান সময়ে যে ব্যবসায়ীদের ক্ষতিটা কি হবে এবং আগামীতে কি ভাবছেন এই বিষয়ে বলার জন্য আমি জনাব মঞ্জুরুল হান্নান আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। আপনি যথার্থই বলেছেন যে আমরা রপ্তানিটা প্রায় বন্ধই, কারণ যেহেতু কার্গো প্লেন বা প্যাসেঞ্জার প্লেন চলতেছে না, বিমান চলতেছে না, যার ফলে রপ্তানি টোটালি এখন বন্ধ। তো এই বছরে যে টার্গেটটা ছিল সেটা ছিল শাকসবজি রপ্তানির পরিমাণ 130 মিলিয়ন ইউএস ডলার, কিন্তু আমাদের মার্চ পর্যন্ত এইটা কিন্তু অতিক্রম করা হয়েছে। মানে এই অ্যাচিভমেন্ট আমাদের হয়ে গেছিল 147 মিলিয়ন মার্কিন ডলার আমরা রপ্তানি করতে পেরেছিলাম। কিন্তু এই নিয়ে আত্মতুষ্টি থাকার কোনো সুযোগ নেই, কারণ এই জায়গাটাতে আরো বেশি কাজ করার মতো স্কোপ আছে। এবং এইখানে কিছুগুলো আমার মতে কিছু সমস্যা এখানে আছে, সেইগুলো হলো যে আমাদের অবকাঠামোগত সুবিধা বাংলাদেশে খুবই কম। হ্যাঁ, দুই হলো আমাদের জন্য যে অসুবিধাটা আছে সেটা হলো আমাদের নিজের দেশের ভিতরেই আমাদের প্রোডাক্টের মান নিয়ে আমরা নিজেরাই শঙ্কিত, যেটা বিদেশে এটার প্রভাব পড়ে। আর 3 নম্বর হলো যে সবজি এবং ফল যদি আমরা রপ্তানি করতে যাই তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো যে বিমান আকাশপথে এইটা কিভাবে আমরা করব। তো এইখানে বাংলাদেশের সাথে 118টা দেশের এই রপ্তানির সম্পর্ক আছে, কিন্তু এই 118টা দেশের সাথে
সরাসরি কিন্তু আমাদের এই বিমান সংযোগ নেই। এটা আছে হয়তো ঘুরে ঘুরে আছে, অর্থাৎ ডেস্টিনেশন ডাইরেক্ট নাই। ফলে আমাদের কিন্তু এই ফ্রেট ভাড়াটা কিন্তু অনেক বেশি পড়ে যায়। আর যদি আমাদের সমুদ্র পথে যদি আমরা রপ্তানি করতে যাই, তাহলে দেখা যায় যে আমাদের লিড টাইমটাও বেশি পড়ে যায়, এবং এই ক্ষেত্রে রেফ্রিজারেটর ভ্যান সব সবজি বা সব ফসলে যায় না। ফলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং চারে যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের অ্যাক্রিডিটেড ল্যাব, সেটা হতে পারে আমাদের পেস্টিসাইড জন্য, হতে পারে আমাদের এমআরএল এর জন্য, হতে পারে আমাদের হ্যাভি মেটালস এর জন্য। এই ধরনের ল্যাবের ফ্যাসিলিটিসও আমাদের যথেষ্ট কম। ফলে আমাদের কিন্তু যেভাবে কাঙ্ক্ষিত বাজারটা ধরার কথা ছিল, আমাদের সারা পৃথিবীতে এখন 1000 বিলিয়ন মার্কিন ডলারের বাজার আছে। শুধু কৃষি পণ্য আমরা 900 উপরে, আমরা 900 মিলিয়ন ডলারের আমরা ধরতে পেরেছি। এর মধ্যে তাজা শাকসবজি এবং ফলমূল গত বছর আমরা 100 মিলিয়নের মতো করতে পেরেছি। এই বছর অবশ্য 148 মিলিয়নের মতো হয়ে গেছিল মার্চ পর্যন্ত। এরপরে আমরা আর কোনো রকম রপ্তানি করতে পারি না। মোটামুটি রপ্তানিতে যদি আমরা ভালো করতে চাই, তাহলে আরো যে কাজগুলো আমাদের করা দরকার, আপনি যথার্থ বলেছেন যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস এর মাধ্যমে আমাদের এই ফসল উৎপাদন করা খুবই জরুরি। কিন্তু পাশাপাশি এটাও জরুরি যে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের উপরে সনদকে দেবে। সেই সনদ প্রদানকারী কিন্তু আমরা কোনো কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত খুব ভালোভাবে করতে পারি না। এটা আপনার নলেজ আছে, কারণ আপনি যখন সচিবের দায়িত্বে ছিলেন তখন কিন্তু আমরা পাঠাইতে পারি নাই, শুধুমাত্র গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে এটা উৎপাদিত হয়েছে যে সনদ না দেওয়ার কারণে। এটা মেন স্ট্রিম মার্কেটে আমরা যেটা দিচ্ছি সেটা হলো এথনিক মার্কেটে আমরা এটা পাঠাতে পেরেছি। তো ফলে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করা খুব জরুরি। আর আমাদের মহাপরিচালক ড্যাম ঠিকই বলেছেন, যথার্থভাবেই বলেছেন যে এখন কিন্তু এই বিপণন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা সবাই এখন চিন্তা করতেছেন, এবং এইটা একটা পজিটিভ দিক, এটা একটা ভালো দিক। আপনি যদি খেয়াল করেন স্যার, সেটা যদিও এটা ড্যামের কথা, তো আমাকে একটু বলতে হয় যেহেতু এটা রপ্তানির সাথে সম্পর্কিত। আমাদের লোকাল মার্কেটগুলো যদি শক্তিশালী না হয়, লোকাল মার্কেটগুলো যদি স্বাস্থ্যসম্মত না হয়, তাহলে এইটা কিন্তু রপ্তানির জন্য যথেষ্ট প্রভাব পড়ে। এবং আপনি দেখেন পাইকারি বাজার যেগুলো আছে সেগুলো একটা স্বাস্থ্যসম্মত ভাবে নাই। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই মুহূর্তে চিন্তা করা দরকার। আপনি বলতে পারেন যে আমরা খরপোশ কৃষি থেকে সবেমাত্র বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে, এবং বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু ডেভেলপ করবে, ঠিক আছে। কিন্তু এটার জন্য মানে আমাদের যারা নীতি নির্ধারক মন্ডলে আছেন তারা সক্রিয় হবেন। যেমন আপনাকে একটা তথ্য দিতে পারি, সেটা হলো যে আম মেইন স্ট্রিম মার্কেটে রপ্তানির জন্য বর্তমান সময়ে কৃষি মন্ত্রণালয় ব্যাপার হিট ট্রিটমেন্টের জন্য প্ল্যান্ট তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এটা প্রথম হর্টেক্স ফাউন্ডেশনকে দিয়েছিল। তো আমরা যখন এগুলার ফিজিবিলিটি, দাম এইসবগুলো দেখলাম, তখন হর্টেক্স ফাউন্ডেশনের কিন্তু ওই ধরনের সক্ষমতা নাই যে হর্টেক্স ফাউন্ডেশন করতে পারে। তো পরবর্তী টাইমে এটা মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয় 4টা অর্গানাইজেশনকে দিয়ে দিচ্ছেন, একটা ড্যাম, একটা বরেন্দ্র, বিআরআই, বাড়ি আর বিএডিসি। আমার মনে হয় যে আগামী বছর এটা যদি হয়, তাহলে আমাদের রপ্তানিকারক ভাই যারা আছেন, যদি এটা এস্টাবলিশ হয়, এটা যদি করা যায়, তাহলে কিন্তু মেইন স্ট্রিম মার্কেটে আমাদের আমগুলো যাবে। সাথে সাথে কিন্তু এটা শুধু আম না, এর সাথে কিন্তু আরো কয়েকটা ফল এখানে আমরা দিতে পারবো। সেটা হলো পেঁপে দিতে পারবো আমরা, আরো কিছু ফল এই প্ল্যান্টের মাধ্যমে আমরা শোধন করে ফ্রুট ফ্লাই বা তারপরে ফ্রুট উইভেল এগুলো দূর করে আমরা কিন্তু রপ্তানিতে অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। এবং এই অবকাঠামো নির্মাণ এখন সময় লাগছে। ধন্যবাদ জনাব মঞ্জুরুল হান্নান, আপনাকে আমাদের হর্টেক্সের অ্যাক্টিভিটিস গুলো তুলে ধরার জন্য। ইতিমধ্যে আমাদের কাছে কয়েকজন দর্শক কিছু কমেন্ট করেছেন। জনাব সিরাজুল ইসলাম সাজু বলেছেন যে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। এটা অবশ্য প্রথমেই আমাদের ড্যামের ডিজি সাহেব বলেছেন যে আমরা চেষ্টা করছি, কারণ বাজারে বিক্রি হলে অবশ্যই দাম বাড়বে।
সাহায্যের কথাটা মিস্টার আগারওয়াল প্রশ্ন করেছেন যে আমাদেরকে লোকালি ইনপুট প্রোডাকশনটাতে আরো গুরুত্ব দিতে হবে, বিশেষ করে বার্বি কম্পোস্ট। আমরা মনে করি অবশ্যই বার্বি কম্পোস্ট একটা আমাদের লোকাল ইনপুট আছে, সেটা অবশ্যই করবে, এটা মার্কেটিং আরো বাড়াতে হবে। আর একজন আমাদের প্রশ্ন করেছেন, আমাদের সুরজিৎ প্রশ্ন করেছেন যে আমাদের ডিএইতে যে এক্সপার্ট ম্যান পাওয়ার আছে তা এগুলোকে যদি আমরা ড্যামের সাথে কাজে লাগিয়ে মার্কেটিং এ আরো বেশি কাজে লাগানো যায় কিনা, সেটা অবশ্যই লাগানো যেতে পারে। বাট ড্যাম ইন্ডিপেন্ডেন্টলি যদি ডিপার্টমেন্ট না হয়, হ্যাঁ ডি এর সাথে বলেছে, বাট ড্যাম ইন্ডিপেন্ডেন্টলি তার কাজ থাকতে হবে, না হলে হবে না। আপনি হয়তো তাদের সাহায্য নিতে পারেন, তাদের সার্ভিসটা তারা দিতে পারে, বাট ড্যামকে ড্যাম হতে হবে, না হলে হবে না। মার্কেটিং ইজ এ ইউনিক ফ্যাসিলিটেড একটা ডিপার্টমেন্ট, ফ্যাসিলিটি ক্রিয়েট করে, ওটা আলাদা হতে হবে। তো আমি একটা অন্য বিষয়ে যাবো, আমাদের সাথে ইতিমধ্যে আমাদের এস এম জাহাঙ্গীর হোসেন এসেছেন, বাংলাদেশ ফল ও সবজি রপ্তানিকারক সমিতির প্রেসিডেন্ট, ওনার সাথে যাবো। তো ওনাকে যাওয়ার আগে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা সারা বিশ্ব কিন্তু করোনায় থমকে গেছে, সারা বিশ্ব কিন্তু এখন আতঙ্কে আছে। বিজনেস অ্যাজ ইউজুয়াল হতে 3 থেকে 4 বছর লাগবে, ব্যবসা ধ্বংস, অনেক ধ্বংস হবে, অনেক কিছু হবে। আমি কিন্তু আশাবাদী এখানে, আমি এজ এ বাংলাদেশি হিসেবে আমি খুব আশাবাদী। আমাদের কিন্তু আগামীতে যে বিজনেস অপরচুনিটি হবে সেটা ধরতে পারবো কিনা আমি এখন সেখানেই সন্দিহান। কারণ আপনি মনে করেন যে অলরেডি ইন্টারন্যাশনালি এখন যেটা হচ্ছে যে চায়না থেকে গ্রুপ অফ বিজনেস সরে যাচ্ছে, যে চায়না থেকে সরে গেলে তারা কোথায় যাবে, তারা নেক্সট ফিল্ড কোথায়, হয়তো ভারতে যাবে, কেউ ইন্দোনেশিয়া যাবে, কেউ ভিয়েতনাম যাবে, কিন্তু বাংলাদেশও আসতে চাচ্ছে, কারণ আমাদের ট্রেন ম্যান পাওয়ার অনেক ভালো। এগ্রিকালচারে যদি দেখি আমরা এই সাবকন্টিনেন্টে আমাদের উই হ্যাভ এ ভেরি গুড ট্রেন এক্সপার্টিস আছে, ম্যান পাওয়ার আছে, উই হ্যাভ এ ভেরি এক্সিলেন্ট ল্যান্ড আছে, আমাদের ভ্যারাইটি আছে, আমাদের প্রযুক্তি আছে। আগামীতে আপনি হয়তো যেটা বলেন, দেখেন আপনি মার্চের মধ্যে কিন্তু আপনার এবছর আমাদের এক্সপোর্ট টার্গেট আমরা অ্যাচিভ করেছিলাম। সুতরাং আগামীতে এই আপনি ধরে নেন যে জুনের পরেই দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে এটা ক্রাইসিস হবে, সেখানে কিন্তু আপনি এক্সপোর্ট দিয়ে কুলাতে পারবেন না। এখন আমার শুধু কাজ হবে যে এই এক্সপোর্ট মার্কেটটাকে কিভাবে আমরা ধরতে পারি, সেই ধরার জন্য আমাদের কাজ করতে হবে। সুতরাং এখন কিন্তু আমাদের ড্যামেরও যেমন কাজ বাড়বে, হটেক্সেরও কাজ বাড়বে, ডিএইরও অনেক কাজ বেড়ে যাবে। এখন এই কিভাবে এগুলোকে আরো বেশি কাজ করা যায়, যেমন প্রণব শাহ বলেছেন যে করোনাকালে এখন বিমান বাংলাদেশের প্যাসেঞ্জার ফ্লাইট নিয়ে কার্গো পরিচালনা করতে পারতো, কারণ এখন তো বিমান চলছে না, কার্গো করতে পারতো। তবে হ্যাঁ প্রণব শাহ, এটা তো হবে না, আপনি আশা করেন না। আমি তো যেটা শুরু করলাম যে আগামীতে আমাদের যে ডিমান্ড হবে ইন্টারন্যাশনাল মার্কেটের পণ্যের, হয়তো আমরা তাই করতে হবে। দেখা যাবে যে যদি প্যাসেঞ্জার কমে যায়, আমরা কমোডিটি আমরা এক্সপোর্ট করবো, কারণ আমাদের অনেক সুযোগ আছে, উই হ্যাভ এ ভেরি কোয়ালিটি প্রোডাক্ট আছে। তা আমি এখন যাচ্ছি যে আমাদের যে রপ্তানি বাজার নিয়ে যারা কাজ করছেন, আমাদের এস এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ফল ও শাকসবজি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, দীর্ঘদিন যাবত উনি রপ্তানি শিল্পের সাথে আছেন এবং একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। আমি তার কাছে জানতে চাবো যে আমাদের যে রপ্তানির যে লক্ষ্যমাত্রা আমরা অর্জন করে আমরা অ্যাচিভও করলাম মার্চের পরে, তারপরে কিন্তু থেমে গেল, কিন্তু তারপরে যে আগামীতে আপনারা কি ভাবছেন, এই নতুন বাজারগুলো যখন আসবে তখন আমরা কি করতে পারবো, বলে দেখি জনাব জাহাঙ্গীর। জাহাঙ্গীর আপনার মাইক্রোফোন মিউটটা অন করেন, মাইক্রোফোনটা অন করেন জাহাঙ্গীর। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা সুন্দর একটা আয়োজন করার জন্য। সবার কথায় আমি শুনতে পারিনি, মাইকে ডিস্টার্বও করছিল, একটু ঝিরঝির আওয়াজ হচ্ছিল। তো এখন মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে, আশা করি সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ ভেরি ক্লিয়ার, পরিষ্কার আছে, আপনি বলেন, আমি শুনছি। হ্যাঁ শুনছি, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আপনি যে আলোচনাটা আমাকে শুরু করতে বলেছেন, সেই আলোচনা যদি আমরা শুরু করতে যাই, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে যে পণ্যগুলা নন ট্রেডিশনাল পণ্য, যে পেরিশেবল আইটেমস, এর মধ্যে শাকসবজি অন্যতম। তো এই আইটেমগুলো আমরা দীর্ঘদিনের এই রপ্তানি বাজার ধরে রাখতে গিয়ে বিভিন্ন চড়াই উতরায় পার হয়ে কিন্তু আজকে এই অবস্থানে এসেছে। এইটা কিন্তু কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষির উপর নির্ভর করা ছাড়া কিন্তু আমাদের উপায় নেই। আমরা আজ যত কথাই বলি না কেন যে আমাদের আরএমজি দেশের সর্বোচ্চ রপ্তানি খাত, তো ঠিক আছে, এর পাশাপাশি যদি আমরা কৃষিকেও এগিয়ে নিতে চাই, তাহলে কিন্তু এটার ইনপুট আসে গ্রাম থেকে আমরা বহির্বিশ্ব পর্যন্ত। কারণ গ্রামের যারা আছে কৃষক, তারাই কিন্তু এইটার র মেটেরিয়ালস উৎপাদনকারী। সো গ্রামের কৃষকরা যতদিন ভালো থাকবে ততদিন আমাদের দেশ ভালো থাকবে। তো আজ যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ আছে, ঝুঁকিমুক্ত আছে, এই যে করোনা ভাইরাসের কারণে, এই কৃষকদের কারণেই কিন্তু বাংলাদেশ বেঁচে থাকবে। তো এই কৃষকের উৎপাদিত পণ্য আমরা কিন্তু এখন বিশ্বের বড় বড় দেশ, উন্নত দেশগুলা খাদ্য ক্রাইসিসে ভুগবে, কিন্তু বাংলাদেশ কিন্তু
আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকবে এবং তারা বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষুধায় মরবে না। এবং খাদ্য ঘাটতিও দেখা দিবে না। আমি আশাবাদী যে খাদ্য ঘাটতি বাংলাদেশে দেখা দিবে না। তো এটাই কিন্তু কৃষকদের অবদান। পাশাপাশি সরকার হলো প্যাট্রোনাইজ করতেছে কৃষকদের, যাতে তাদের উৎপাদিত পণ্যগুলা ন্যায্য মূল্য পায় এবং উৎপাদন প্রক্রিয়াটা অব্যাহত থাকে। সে যত তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়। সে যদি কৃষক যদি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, সে পরবর্তী সিজনে সে আর উৎপাদন করবে না। কারণ তার এখন এত বড় লোড নেওয়া তার পক্ষে সম্ভব না, এত বড় লোকসান দেওয়া তার পক্ষে সম্ভব না। তার পুঁজি আছে 1,000 টাকা, সে 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা সর্বোচ্চ। তো তার যদি পুঁজি সে খুইয়ে ফেলে কোনো একটা ক্রপস উৎপাদন করতে গিয়ে, তাহলে কিন্তু পরবর্তী সিজনে সে আর উৎপাদন করবে না। তো উৎপাদন যদি না করে তাহলে কিন্তু আমাদের সরবরাহ বাড়বে না। সরবরাহ না বাড়লে আমাদের খাদ্য ঘাটতি দেখা দেবে। তো কাজেই বর্তমান সরকার এই কোভিড-19 যে উদ্যোগ নিয়েছে, এটা প্রশংসনীয়, প্রশংসার দাবি রাখে এবং এটা অব্যাহত আছে। তো আমার কথা হলো যে আমাদের লোকাল মার্কেটের পাশাপাশি যদি আমরা রপ্তানি চালু রাখতে পারি, রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, তাহলে কিন্তু যে কৃষকরা তার উৎপাদিত পণ্যটার ন্যায্য মূল্য পায়, তাহলে কিন্তু এক্সপোর্টাররাই কিন্তু ন্যায্য মূল্য দিতে পারে। কারণ আপনারা জানেন, আপনি যে দীর্ঘদিনের অভিজ্ঞতায় আপনি জানেন যে আপনি অনেক সহযোগিতা এই রপ্তানি খাতে করেছেন। এটা আমরা আপনাকে এই ফ্রামে প্রশংসা করে আপনারা খাটো করতে চাই না। এভরিবডি নোজ, আমাদের ব্যবসায়ীরাও জানে যে আপনি এই সেক্টরকে উন্নয়ন করার জন্য আপনি যথাসাধ্য, যখন আপনি দায়িত্বে ছিলেন, যথাসাধ্য চেষ্টা করেছেন। তো তারই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই রপ্তানি যারা রপ্তানি করে এবং কৃষকরা প্লাস রপ্তানিকারকরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। এবং এই সম্মুখীনটা যদি একজন ভালো অফিসার এটা টেক কেয়ার করে, তাহলে কিন্তু এইটা সমস্যাটা সমাধান হয়ে যায়। তো কাজেই আমি বলবো যে উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত যে প্রক্রিয়াটা মেনটেন করতে হয়, সেই মেনটেনে যেন কোনো প্রকারের বাধা বিপত্তি না আসে। সেই যদি জনাব জাহাঙ্গীর, আমি আপনাকে একটু থামাবো। আমি জানতে চাবো যে কারণে যে এই যে করোনাকালীন সময়ে যে আপনার রপ্তানিকারকরা এখন কি অবস্থা, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কি ধরনের সহায়তা করলে আগামীতে আপনারা বাজারে আবার আসতে পারবেন এবং রপ্তানিকে চালু করতে পারবেন? এই বিষয়ে যে সরকার যে প্রণোদনা প্যাকেজ দিয়েছে, সেখানে আপনারা কোনো সুবিধা পাচ্ছেন কিনা বা চাচ্ছেন কিনা, কিভাবে আমরা মার্কেটটাকে ধরতে চাই? না, আমি আপনাকে এই পয়েন্টে বলছি, সরকার প্রণোদনা ঘোষণা করেছে, এটা সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের ব্যবসায়ীরা প্রশংসা করছে। বাট যে ব্যাংকিং যে জটিলতা, সেই জটিলতার কারণে কিন্তু সাধারণ ব্যবসায়ীরা, ক্ষুদ্র এবং স্মল ব্যবসায়ী এবং মিডিয়াম ব্যবসায়ীরা কিন্তু সেই সুবিধাটা নিতে পারছে না। আমি এই মিটিংয়ের আগেও কিন্তু আমরা আমাদের FBCCI এর প্রেসিডেন্টের সাথে আমাদের কিন্তু একটা মিটিং চলছিল, 5:15 বাজে ওই মিটিংটা শেষ হয়েছে। এই কথাগুলো আলোচনা হয়েছে এবং আমাদের সব ব্যবসায়ীরা জানেন যে ব্যাংকিং খাত থেকে ব্যাংকের যারা ডিসবার্স করার কথা, সেটা কিন্তু প্রপার ওয়েতে সহজ নিয়মে কিন্তু সেটাকে ডিসবার্স করতেছে না। এবং তারা যদি দেখা যায় যে ব্যাংকের যে নর্মাল যে প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর যদি মেনটেন করতে যায়, একজন গ্রাহক যদি এই প্রসেস মেনটেন করা হয়, তাহলে 3 মাসের আগে সে এই সুবিধা ভোগ করা সম্ভব না, 3 থেকে 6 মাসের প্রয়োজন হবে। এখন যদি সহজ শর্ত যারা শিথিল যদি না করে, তাহলে কিন্তু এই যে এই ক্রাইসিস মুভমেন্টে এই যে কোভিড-19 কারণে যে ক্ষতিগ্রস্তটা হয়েছে, যে উপকার করা দরকার ব্যবসায়ীদেরকে, সেই উপকার থেকে কিন্তু সবাই কিন্তু বঞ্চিত হচ্ছে এবং হবে। তো আমি বলবো যে এটা ব্যাংকিং খাতের সহজীকরণ না হলে কিন্তু সবাই এই সুযোগটা পাবে না। পাশাপাশি ধন্যবাদ জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আমরা রপ্তানির বিষয়ে আমার একটা পয়েন্ট রয়ে গিয়েছে, সেটা হলো যে আমাদের অনতি বিলম্বে আমাদের কার্গো ফ্লাইট অপারেটর, কারণ বিমানের যে কার্গো বহরে বিমানের প্যাসেঞ্জার ওরিয়েন্টেড ফ্লাইটগুলা এখন বসে আছে, এখন গ্রাউন্ডেড হওয়া আছে। তো এখান থেকে যদি কোনো একটা ফ্লাইটও যদি তারা অন টেস্ট অপারেট করে মিডল ইস্ট হয়ে ইউরোপ পর্যন্ত, তাহলে আমাদের এই রপ্তানি প্রক্রিয়াটা কিন্তু অব্যাহত থাকতে পারে। কারণ আপনি জানেন যে এই মহামারীর কারণে সারা বিশ্বে লেবারের যে কাজ থাকবে না, সেটা কিন্তু আমাদের ফরেন কারেন্সি কিন্তু আসবে না। আমাদের কিন্তু যারা আমাদের ম্যান পাওয়ার ছিল, সেই ম্যান পাওয়ার কিন্তু আমরা ফরেন কারেন্সি থেকে বঞ্চিত হব। এবং বঞ্চিত হওয়ার কারণে আমাদের কিন্তু এখন সব খাতে, শুধু ফ্রুটস ভেজিটেবল বা RMG নয়, সব রপ্তানি ওরিয়েন্টেড খাতগুলোকে আমাদের রপ্তানির জন্য যে প্রক্রিয়া চালু করা দরকার, সেটা কিন্তু আমাদের চালু করতে হবে ফরেন কারেন্সি আর্নের কারণে। তো
এটা যদি আমরা আজকের এই ইয়ার কারণে যদি আমরা বলতে পারি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন যদি তাদের বহর থেকে যে কোনো একটা দুইটা ফ্লাইট যদি কার্গো। ওকে জাহাঙ্গীর, আমি আপনাকে এখানে থামাবো যে আপনি যে দুটো জিনিস বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিষয় বলেছেন যে আপনি যে ব্যাংকিং সিস্টেমটাকে আমাদের সহজে করে কিভাবে যাতে প্রণোদনা টাকাটা দ্রুত পেয়ে আবার আপনারা ব্যবসায় ফিরে আসতে পারেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আপনারাও বলছেন, অবশ্যই বিসিসিআই বলবে। আরেকটি পয়েন্ট যেটা প্রণব সহ বলেছেন এবং আমাদের সাংবাদিক আপনিও বলেছেন যে যে ফ্লাইটগুলো বসে আছে এগুলোতে এখন কার্গো নেওয়া যায় কিনা, এই বিষয়টি নিয়ে আমরা মনে করি বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা যেতে পারে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি শুরুতে যেটা বললাম যে আপনার যখনই ইউরোপ ওপেন হবে, লকডাউন খুলে যাবে, তখন কিন্তু হিউজ ডিমান্ড হবে, আমরা সেই মার্কেটটাকে ধরতে হবে। আমি এখন যাব আমাদের জনাব মজরুল হান্নান, এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? এই যে ব্যবসায়ীদের এক্সপোর্টার যে ব্যাংকিং সমস্যা এবং বিমান যে কার্গো, যে আপনিও বলেন যে কার্গো আমাদের ফ্যাসিলিটিস কম, সেখানে আমরা কি করতে পারি বলেন তো দেখি, একটু আইডিয়া দিবেন কি? স্যার ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমি মনে করি যে জাহাঙ্গীর সাহেব শেষের যে কথাটা বলেছেন যে আমাদের যেভাবে হোক কার্গোটা আমাদের ভেজিটেবলস এবং ফ্রুটস এর জন্য এখন জরুরিভাবে ছেড়ে দেওয়া দরকার, এবং এইটা ব্যাংকিং এর চাইতেও যদি কার্গোটা চালু হয়ে যায় তাহলে আমার মনে হয় রপ্তানিকারকরা সবচেয়ে বেশি সুবিধাটা পাবে। কারণ এখনো জাহাঙ্গীর সাহেবদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনে অনেক রপ্তানিকারক আছেন যারা মানে মানসিকভাবে প্রস্তুত যে কার্গো চালু হওয়ার সাথে সাথেই তারা রপ্তানিতে নেমে পড়বেন। এবং রপ্তানি যদি আমাদের শুরু হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংকিং এর যে জটিলতার কথা ওনারা যেটা বলতেছেন সেটা খুব সত্য, এবং এই জটিলতাটা কিন্তু সমাধান হইতে হইতে যদি আমাদের কার্গো প্লেন চালু হয়ে যায়, আমাদের রপ্তানি যদি শুরু হয়ে যায়, তখন কিন্তু এটা খুবই একটা পজিটিভ দিক আসবে আমাদের কৃষকদের জন্য, আমাদের এই মার্কেট উন্নয়নের জন্য। কাজে এখন জরুরি দরকার হলো যে প্যাসেঞ্জার প্লেন না হলেও আমাদের কার্গো প্লেন প্যাসেঞ্জার প্লেন হিসেবে যেন আমাদের মুভ করতে পারে। স্পেশালি যে কাজটা এখন করা যেতে পারে, যেটা আমি মনে মনে কিছুটা কাজ হচ্ছে, সেটা হলো যে আমাদের তো ফ্লাইটে কিছু প্রবাসীদের নিয়ে আসতে হয়, আমাদের প্লেন যাচ্ছে অথবা বাইরের প্লেন ভাড়া করে চলে আসতেছে। তো ওই প্লেনগুলোর মধ্যে যদি ওই শিডিউলগুলোর মধ্যে যদি আমাদের রপ্তানিকারকদের বলা হয় যে ফিরতি প্লেনগুলো তো যায় ফাঁকা, একদম খালি প্লেন যায়, এই ফিরতি প্লেনেও যদি আমাদের এই রপ্তানির কিছু মালামাল যদি দেওয়া যায় তাহলে পরে কিন্তু ভালো হয়। যেমন এই ধরনের একটা কাজ কিন্তু হয়েছিল। সেই কাজটা কি হয়েছিল, কাতার থেকে যখন আমাদের কোভিড-19 এর জন্য যখন ওকে ধন্যবাদ। ওকে হান্নান, আপনাকে ধন্যবাদ আপনার এই মতামতের জন্য। আমরা মনে করি এগুলো আমরা আলাপ করব। ইতিমধ্যে আমাদের কাছে কয়েকটা প্রশ্ন এসেছে, আমাদের দর্শকরা দিয়েছেন। তারিক মাহমুদুল ইসলাম বলেছেন যে ব্যাংক জটিলতার কারণে এই 40% ঋণও কিন্তু আমার ব্যবসায়ীরা গ্রহণ করতে পারবে না, যেটা আমাদের আমাদের কি বলে এই সভাপতিও বললেন অ্যাসোসিয়েশনের, আমি একই রকম ভাবে উনি বলেছেন, এটাও আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারিক মাহমুদুল ইসলাম আরেকটা বলেছেন যে এই 4% 5,000 কোটি টাকার কতটা কাজে আসবে তিনি সন্দিহান। তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে কম্বাইন্ড হারভেস্টারে যেমন সাবসিডি দিয়েছে এমন এক্সপোর্টারদেরকে একটা সাবসিডি ফান্ড তৈরি করা যায় কিনা। আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই করা যায়, কেন করা যাবে না? আপনি এক্সপোর্ট করবেন, গভর্নমেন্টের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করবেন, একটা সাবসিডি দিয়ে এই সেক্টরকে ডেভেলপ করা, করোনার পুনরুদ্ধারে, এটা অবশ্যই করা যেতে পারে, এটা না করার কোনো কারণ নেই। আরেকটি প্রশ্ন আর বিষয় এসেছে আমাদের, যেহেতু আমরা বলছি এক্সপোর্ট করব, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীলুফার এইচ করিম বলেছেন যে এখন আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের জন্য ট্রেনিং ডেভেলপ করা দরকার। এই ট্রেনিং করে আমরা যদি গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা ফলো না করতে পারি তাহলে আমাদের এক্সপোর্ট মার্কেটটা কখনোই বাড়বে না। সো আমরা মনে করি ইটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল ইস্যুস উনি রেজ করেছেন। ডক্টর সুরজিৎ একই বিষয় বলেছেন যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস এখন সময়ের দাবি, এটা নিয়ে আর দেরি করার কোনো সময় নেই। সুতরাং ডিএই কে এই বিষয়ে আরো বেশি আগ্রাসী ভূমিকা নিয়ে কাজ করতে হবে। আমরা মনে করি সামগ্রিকভাবে আমাদের দর্শকরা আমাদের সাথে আসছেন এবং মার্কেটিং এর বিভিন্ন ইস্যুস নিয়ে অনেকগুলো মন্তব্য করেছেন। আমি আবার ফিরে যাব আমাদের ডিজি ড্যাম মোহাম্মদ ইউসুফের কাছে, যে আপনি এই এতক্ষণ আলোচনার প্রেক্ষিতে আপনি বলেন যে এখন আমরা তো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব আশাবাদী। আমি আগেও বলেছি যে আমি শুরুতে বলেছি যে আমি আশাবাদী। আমি করোনায় কিন্তু স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছি, বাট আমার কৃষকের জন্য লাভ হবে এবং আগামীতে আমি লাভের নমুনা দেখতে চাই। বলেন এবং মোহাম্মদ ইউসুফ, আমি আপনার কাছে শুনতে চাই। স্যার থ্যাংক ইউ স্যার। আমি ফার্স্ট একটু ডক্টর সুরজিতের একটা প্রশ্নের আপনি উত্তর দিই স্যার। সেটা হলো যে উনি ডিএ এর সাথে আপনার মার্জের কথা বলছে। এখানে স্যার আপনি জানেন যে ডিএম এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, একটি সরকারি প্রতিষ্ঠান, এখানে মার্জ করার কোনো সুযোগ নাই। তবে স্যার 2 থেকে 3 বছরের মধ্যে আমি যেটা বলতে পারবো সেটা হলো যে ড্যাম ঘুরে যাবে। এই যখন স্যার প্রায়
না, এখানে মার্জের কোনো সুযোগ নেই, আমি এটা জি বলেছি, জি মার্জের কোনো সুযোগ নেই, দুই জি প্রতিষ্ঠান, জি বাট অনেক কাজের জি ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারি, সাহায্য দিতে এক্ষেত্রে পারি, স্যার দ্যাট ইজ আমি স্যার ডিফারেন্ট। এক্ষেত্রে বাট স্যার আমি আপনি একটা মাননীয় জিনিস মন্ত্রীর বলেছেন সাথে না, দেখেন না ইউসুফ, আমি স্যার আরেকটা জিনিস বলি, ইউসুফ আমি আরেকটা বলি, আপনি একটা কথা বলেছিলেন যে দেখেন আমরা কত দুর্বল এই মার্কেটিং নিয়ে। আমরা 2015 সালে ড্যামের লোকবল নিয়োগ পাস হয়েছে, 20 সালে নিয়োগ দিতে হবে 5 বছর পরে। 5 বছর কি একটা দেশ বসে থাকতে পারে? এটা হলো আমাদের জি স্যার দুর্ভাগ্য, যে পলিসি জি লেভেলে স্যার মানুষ অর্থ বুঝে নাই মন্ত্রণালয় থেকে সব তথ্য এগ্রিকালচার দিছে মার্কেটিং স্যার এর কত জি স্যার প্রয়োজনীয়তাটা। জি। আমি তো সেটাই এই বলছি হলো যে কত অবস্থা তবে দুর্বল স্যার আমি আমাদের মানসিকতা, জি যে জি আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাদের কিসের অবস্থানটা কোথায়। জি স্যার। তো আমি স্যার এর মধ্যে মাননীয় মন্ত্রী জি মহোদয়ের সাথে বলেন, কথা এবার বাকি বলছি স্যার, ইস্যুস গুলো আপনারা নিয়ে আপনি শুধু বলেন হলে আপনার মত। জি স্যার আপনি একটু শুধু খোলে বলবেন, সেটা হলো স্যার আমি মাননীয় মন্ত্রীকে বলছি আমার যে সমস্ত পোস্ট গুলো পদোন্নতির পোস্ট, যেহেতু স্যার আমাদের এখানে অফিসার মানে নিচে লেভেল অফিসার নাই, আমরা স্যার ওদেরকে পদোন্নতি দিতে পারতেছি না। ওই পদোন্নতির পোস্ট, সেই শূন্য পোস্ট গুলা যদি স্যার আমরা ডিএই থেকে এনে যদি এনে যদি স্যার আমরা একটা কাজ করতে পারি, তাহলে স্যার এটা একটা ভালো একটা মাননীয় মন্ত্রী আমার সাথে এগ্রি করছে, তো বললো যে যে উনি ডিজির সাথে কথা বলবেন এই ব্যাপারে। দ্বিতীয় হতে স্যার আপনি ভ্যান গাড়ির ব্যাপারে যেটা বলছেন, হ্যাঁ স্যার আমরা এটা আরো একটা হাইজেনিক ওয়েতে আমরা এগুলো করার জন্য আমরা ব্যবস্থা নিব। তো স্যার আমরা একটা জিনিস করেছি, সেটা হলো স্যার কৃষকের বাজার, যেটাতে প্রশ্ন আসে না, কৃষকের বাজার স্যার আমরা এই ঢাকার আদলে প্রত্যেকটা জেলায় স্যার এখন কৃষকের বাজার স্যার আমরা একটা করে কৃষকের বাজার করব, যেখানে স্যার কৃষকেরা সরাসরি এসে স্যার তাদের পণ্যটা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করবে। আর আমি রপ্তানি বেলায় স্যার একটা কথা বলি স্যার, আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো যে আপনার গত 18-19 সাথে স্যার এই কিন্তু 19-20-এ ডবল রপ্তানি হয়েছে। 100 জায়গায় স্যার এখন আপনার 114-15 হয়ে গেল। এই গত 3 মাস হলে কিন্তু সেটা $200 মিলিয়ন কিন্তু চলে যেত। সুতরাং এখানে একটা বিরাট সুযোগ। এখানে স্যার যেটা আরেকটু আমি অ্যাড করব, সেটা হলো যে আপনার প্রত্যেকটা অঞ্চলে যেখান থেকে স্যার আমাদের রপ্তানি পণ্যগুলো আসে, সেই সকল অঞ্চলে যদি স্যার আপনি বড় বড় যদি ওয়্যার হাউস করেন, সেক্ষেত্রে স্যার কৃষকরা সরাসরি এসে ওখানে স্যার ওয়াশিং, সোর্টিং, গ্রেডিং করার সুযোগ পাবে এবং মানে কৃষি পণ্যটা রপ্তানি করতে স্যার সুবিধা হবে। আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছি স্যার, আমরা একটি মন্ত্রণালয়কে বলেছি যে আমাদের বড় বড় যেগুলো পাইকারি বাজার আছে প্রত্যেকটা জেলায়, সেখানে একটা করে স্যার আমরা একটা আপনার ওয়্যার হাউস করে দিব। সেখানে আপনার এই কৃষকদের এই মালগুলো যাতে সোর্টিং গ্রেডিং করে আপনার বাজারজাতকরণ করা হয়, এইগুলো স্যার আমরা উদ্যোগ নিচ্ছি। তারপর গ্যাপের কথা আসলো, ব্যাংকের জটিলতার কথা আসলো, স্যার এগুলো চলতেছে স্যার। মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস না হলে স্যার রপ্তানির কোনোদিন এরকম বৃদ্ধি পাইতো না। তবে এটার সাথে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা স্যার আমাদের বাংলাদেশ এমবেসি গুলো যেগুলো অ্যাব্রডে আছে, এই বিদেশের এদেরকে স্যার শুধুমাত্র দেখেন আমাদের রপ্তানি কৃষি পণ্যটা কিন্তু স্যার শুধুমাত্র এথনিক মাইনরিটিস এর মধ্যে কিন্তু স্যার সীমাবদ্ধ। এরা একমাত্র কনজাম্পশন করতেছে, আমাদের অন্য বিদেশি কিন্তু কোনো লোক কিন্তু এগুলা ক্রয় করে না। যেহেতু স্যার আমি লন্ডনে আমার 6 বছর কাজ করার সুযোগ হয়েছে, তখন আমি দেখেছি এইদেরকে স্যার এখন বিদেশিরা যাতে স্যার আমাদের কৃষি পণ্য যাতে আমাদের এগুলো স্যার আমরা খাওয়া দাওয়া করে, এইটা স্যার এখন তাদেরকে বুঝিয়ে তাদেরকে স্যার বিভিন্ন অনলাইন যেগুলো স্যার মানে বিভিন্ন সেন্সবাড়ি আছে, মনে করেন এগোরা আছে, আজদা আছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো দেশে আপনার ওয়ালমার্ট আছে, এদেরকে স্যার সাথে যোগাযোগ করে এইগুলো আমাদের কৃষি পণ্য রপ্তানির ব্যবস্থা করতে হবে। এই বলে স্যার আমি এখানে শেষ করছি স্যার। ওকে, ধন্যবাদ ইউসুফ। অবশ্যই আমরা করতে পারবো, আমি তো সেটাই বললাম যে করোনা পরে দেখবেন যে একটা হিউজ ডিমান্ড হবে, আমরা যাব। আমরা তখন আমাদের সবার এক্সপার্টদের অপিনিয়ন শুনলাম, এখন আমরা যাব আমাদের সিনিয়র কলিগ ডক্টর জয়নুল আবেদিন। তার আগে আমি একটু বলে নিই, জয়নুল আবেদিন সাহেব যাওয়ার আগে আমাদের প্রফেসর নজরুল ইসলাম সাহেব একটা মতামত দিয়েছেন। উনি বলেছেন যে আমাদের একটা এফেক্টিভ মার্কেটিং পলিসি ডেভেলপ করতে হবে। এটা আমরাও একমত, অবশ্যই এটা করতে হবে, কারণ এটা এফেক্টিভ না হলে আমরা হবে না। কারণ আমি প্রথমেই এটা বলেছি, করোনা আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের কি করা যেতে পারে। সো মার্কেটিংটাকে অবশ্যই সাজাতে হবে। আমি জয়নুল আবেদিন সাহেব যাওয়ার কাছে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, যে আমরা জানি যে আমাদের যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় আম্পান আমাদেরকে আঘাত হানতে পারে। আমরা খুব সন্দিহান। আমরা চাই আমাদের উপকূলবর্তী যে কৃষক ভাইরা আছেন, যাদের ফসল এখন মাঠে আছে, আল্লাহ যাতে আমাদেরকে এই ফসল কাজ থেকে আমাদের রক্ষা করেন। আমাদের কৃষকদের পাশে আমরা দাঁড়াতে চাই। আমরা দোয়া করবো যেন তারা যাতে এই একে মহামারী তারপরে যদি এই আপনার আমপানের প্রভাব ফেলে, তাহলে তো আমাদের কৃষকরা আরো, আমাদের গরিব কৃষকরাই সবসময় ক্ষতিগ্রস্ত, আল্লাহ যেন এদের রক্ষা করেন। পাশাপাশি আমরা আরো দোয়া করবো যাতে করোনার মহামারী থেকে যাতে আমার গরিব কৃষকরা রক্ষা পায়, অবশ্যই রক্ষা পায়, এবং তারা যাতে আবার মাঠে আগের মতো ফিরে যেতে পারে, কাজ করতে পারে, একটি শস্য শ্যামল বাংলাদেশ গড়তে পারে, আমাদেরকে ভালো ফসল দিতে পারে। আমি যাচ্ছি ডক্টর জয়নুল আবেদিন, আপনি তো আমাদের এক্সপার্টদের মতামত শুনলেন, আপনি এবার আপনার একটু অপিনিয়ন যদি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ, ডক্টর জয়নুল আবেদিন। থ্যাংক ইউ বিশেষ করে আনোয়ার ফারুক সাহেব আপনাকে, এবং সেই সাথে আমাদের আজকের যারা অতিথি ছিলেন মঞ্জুরুল হান্নান, মোহাম্মদ ইউসুফ সাহেব এবং জাহাঙ্গীর হোসেন সাহেব, ওনাদেরকে ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে। যে আমি
সেগুলো একটু সামারি করার সাথে সাথে আপনি বলেছেন যে আমার অভিমতগুলো আমি দিতে পারি কিছুটা। একটা জিনিস, প্রথম কথা হলো যে আমাদের আলোচনা থেকে যেটা বুঝতে পারতেছে এবং আমার নিজেরও অভিমত যে করোনা আমাদের একটা দুর্বিপাক এনে দিয়েছে, কিন্তু সেই সাথে আমাদের জন্য একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে। অপরচুনিটি আমরা কি করতে পারি আমাদের চিন্তার খোরাক দিয়ে দিয়েছে, এবং সেটা শুধু রিয়েক্টিভ না, আমাদের যে একটা প্রোয়াক্টিভ ওয়েতে একটা স্থায়ী একটা সিস্টেমের দরকার, সেটারও একটা নিডটা আসলে প্রমাণিত হচ্ছে। আমরা খালি এখন এই করোনা আসছে তাড়াতাড়ি করে লিস্ট করব, এখন আমরা এটা করব ওটা করব, এখন আবার আমপান আসছে একটা আম ইয়ে করার নিয়ে সুন্দর করে বলেছেন, এগুলো ব্যবস্থা করব। এই যে একটা রিয়েক্টিভ আমাদের যে ইয়েটার থেকে আমরা প্রোয়াক্টিভ ওয়েতে যাওয়া দরকার, যে আমাদের একটা সিস্টেম ডেভেলপ করে রাখা দরকার, যাতে করে আমরা আগের থেকে বুঝতে পারি একটা দুর্বিপাক যদি হয়ে যায়, সেখানে যদি রাস্তাঘাট নষ্ট হয়ে যায় সেখানে কি করতে পারি, সেখানে যদি পাইকার যদি কৃষকের কাছ থেকে না কিনতে সমর্থ হয় আমরা কিভাবে ব্যবস্থা নেব, আমরা যদি বিদ্যুতের ব্যবস্থা না থাকে আমরা কি করে ব্যবস্থা নেব, এবং এই সমন্বয় কোথাও যদি ঠিক মতো না হয় সেগুলোর বা কিভাবে ব্যবস্থা নেব। অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, এবং আমাদের সিস্টেম যে সাপ্লাই চেনের সিস্টেমের কথা বলেছেন, এই সাপ্লাই চেন সিস্টেমটা কি করে আসলে স্ট্রেংথেনড হয়ে থাকবে তার একটা ব্যবস্থা করা। ওই সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেমটা, সরবরাহ ব্যবস্থাপনাটা যাতে ভেঙে না পড়ে একটা দুর্বিপাক হলে কি হতে পারে আগের থেকেই সেটাকে চিহ্নিত করে নিয়ে তার জন্য ইয়ে করে নেওয়া। এখন আমরা বিমানের কথা বলছি, অনেক দেশেই কিন্তু আমি বলেই ফেলি, আমি এই মুহূর্তে কানাডাতে আছি। আমি কানাডাতে আছি, এখানে আমেরিকা কানাডার মধ্যে বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, প্লেন চলাচল, যাত্রীবাহী প্লেন চলাচল বন্ধ করা হয়ে গেছে, কিন্তু এই কৃষি ব্যবস্থাপনার জন্য রাস্তায় ট্রাক চলাচল এবং বিমানবাহী যে সমস্ত, এটা কিন্তু বন্ধ করা হয়। এটা কখনোই, বারবার সরকার দুই সরকারই বলেছে যে এটা কখনো বন্ধ হবে না, কারণ এটা লাইফ লাইন, এটা মানুষের খাবারের বিষয় আছে। এইটা, এই যে মানে সিদ্ধান্তগুলা, এর থেকে আমরা শিখতে পারি যে আমাদের আসলে আগে থেকে যদি থাকে, এই যে আমি পত্রিকায় দেখেছি এবং টেলিভিশনে দেখেছি অনেক জায়গায় এই A380 মতো বিমানকেও কার্গোবাহী বিমানে ট্রান্সফর্ম করে ফেলেছে তারা, বিমানের প্যাসেঞ্জার সিট সরাই দিয়ে সেখানে কার্গোবাহী করেছে। আমরা আসলে এই যে এতদিন চলে গেছে, এখন পর্যন্ত আমাদের আলোচনা করতে হবে, এর ভিতরে রয়ে গেছে। এটা কিন্তু আমাদের যদি আগের থেকে যদি একটা ইয়ে থাকতো যে এটা হলে এই করবো, এটা হলে এই করা যেতে পারে, তাহলে কিন্তু আজকে দুর্বিপাক অপরচুনিটি আসছে, সেটা দিয়ে স্বল্পমেয়াদী চিন্তা অবশ্যই এখন করতেই হবে উদ্ধারের জন্য, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা নিয়ে আমাদের যাওয়া দরকার। আমি এই জন্য একটা জিনিস মনে করি যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, এটা আমি মনেই করি যে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আরো শক্তিশালী করাই উচিত। এটাকে ওনারা যা বলেছেন তার চাইতেও যদি সম্ভব হয় শক্তিশালী করেন, কিন্তু শক্তিশালী খালি জনবল দিয়ে কিসের জন্য করব সেটা কিন্তু বলেন নাই, কিসের জন্য। এই জিনিসগুলা ভালো করে ইয়ে করা দরকার। এটা শুধু যে ওই কৃষককে বাজারের সঙ্গে সংযোগ করে দেওয়ার জন্য এখন সমস্যা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি একটা বাজার খুলে দিলাম, কিংবা মনিটর করলাম, কেউ বেশি দাম নিল না, এটা মনিটর করলাম, এটি কিন্তু সব নয়। আমি টোটাল বাজার ব্যবস্থাপনার জন্য কোথাও যদি ঘাটতি হয়ে যায়, অন্যান্য প্রতিষ্ঠানগুলো সমন্বয় করে কি করে আমরা সেই সমস্যা থেকে উদ্ধার পাবো, সেগুলোর জন্য তার ক্ষমতায়ন করা দরকার। এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টে আমি আগেও বলেছি, আজকে বলি, আপনাদের মতো সব সিনিয়ররা রয়েছেন, যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের অধীনে ফুড প্ল্যানিং মনিটরিং ইউনিট যে একটা রয়ে গেছে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ওরকম একটা ড্যামের অধীনে এগ্রিকালচার মার্কেটিং কমোডিটি মার্কেটিং জন্য একটা প্ল্যানিং এন্ড মনিটরিং ইউনিট থাকা দরকার, এবং সেটা আন্তঃমন্ত্রণালয় যে বিভিন্ন মন্ত্রী বা সচিবদেরকে ওর উপদেষ্টা হিসেবে বোর্ডের কোথাও রাখা দরকার, যাতে করে প্রত্যেকটা এর সময় তাদেরকে নিয়ে বসে একটা সমন্বিত পরিকল্পনা করা যায়। এই যে একজনের সঙ্গে আরেকজনের সমন্বয়ের যে অভাবটা, সেটা যাতে দূরীভূত হয়। আমি আবার সেটা যোগ করছি যে আমাদের এই আন্তঃমন্ত্রণালয় আজকে যে পরিবহন ব্যবস্থাপনাটাই যে ভেঙে পড়েছিল, এটাও কিন্তু একা এগ্রিকালচার মিনিস্ট্রি করতে পারবে না, ট্রান্সপোর্ট মিনিস্ট্রিও করতে পারবে না, খাদ্য মন্ত্রণালয় করতে পারবে না, সবাইকে নিয়ে করে
সম্প্রতি যে মিটিংটা যে কৃষি মন্ত্রণালয় হয়েছে সেটা খুব একটা ভালো, কিন্তু সেইটার একটা স্ট্যান্ডিং কমিটির মতো যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের অনেকাংশ লাভ হয়। আমি অবকাঠামোর কথাটা সরি আমি দ্রব্যমূল্যের এর সাথে সাথে নির্ধারণের কথা বলেছেন ড্যামের মহাপরিচালক, খুবই যৌক্তিক কথা। একটা আমরা আগেও বলেছি, আমাদের রেজা সিদ্দিকীও বারবার আগে মনে করে দিয়েছিলেন যে শুধু ধান চালের জন্য হবে কেন, এইটা পেঁয়াজের জন্য হতে পারবে না কেন, এটা সবজির জন্য হইতে পারবে না কেন, সবকিছুর জন্যই আপনি ডিমান্ড এন্ড সাপ্লাই এর সঙ্গে যদি যে সম্পর্কের কথা বলেছেন সেটা নির্ধারণ করে যদি উৎপাদন খরচের সঙ্গে একটা যৌক্তিক একটা মূল্যের কথা আপনি বলেছেন, সেইটা করে যদি করা উচিত প্রত্যেকটা ফসলের জন্য, মেজর ফসলের জন্য। হয়তো কালো জিরার জন্য না করলেও হয়তো চলতে পারে, কিন্তু মেজর মেজর সবজি এবং আমাদের মেজর মেজর ডাল ফসল এগুলোর জন্য আমাদের করতে পারাই উচিত। এবং সেই সাথে যৌক্তিক মূল্য নির্ধারণ করতে গেলে আপনি কৃষকের কাছ থেকে হারভেস্ট প্রাইস, আবার সেই প্রাইস এবং সেই সাথে ভোক্তার কাছে যে প্রাইস, দুই জায়গায় যৌক্তিক হওয়া দরকার। এইটা করতে গেলে আপনার পোস্ট হারভেস্ট লসের যেটা যোগ করে মূল্য নির্ধারণ করেন, সেই জায়গাটায় পোস্ট হারভেস্ট লসটা যোগ হয়তো আপাতত করতেই হবে, কিন্তু আমাদের দীর্ঘমেয়াদে দরকার হলে এটা পোস্ট হারভেস্ট লসটাকেই আমরা কি করে কমাতে পারি। আপনার স্টোরেজের কথা বলেছেন, পোস্ট হারভেস্ট প্রসেসিং এর কথা বলেছেন, কোল্ড আপনার এই যে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রান্সপোর্ট ভ্যান যেটা ভর্টেক্স ফাউন্ডেশন ব্যবহার করে, সেই সমস্ত জিনিস, স্যাটেলাইট ভ্যান, এগুলোর কথা বলি না কেন আমরা, এগুলো বলা দরকার যাতে করে এই যৌক্তিক মূল্য নির্ধারণে আমাদের যাতে মানে ওই পোস্ট অনেক জায়গায় 1/3 পর্যন্ত ভেজিটেবল নষ্ট হয়ে যায়, সেই যেগুলা যাতে না হয়। স্টোরেজের কথা বলেছেন যে সেই সমস্ত জায়গাতে স্টোরেজের সাথে সাথে টমেটোর মতো ফসল যেটা থাকে না, কাঁঠালের মতো ফসল যেটা রাখা যায় না, আনারসের মতো ফসল যেটা বেশি দিন রাখা যায় না, এগুলার স্থানীয় প্রাণের মতো খালি একটা দুইটা প্রতিষ্ঠান না করে আপনার মেজর মেজর গ্রোথ সেন্টার গুলোতে তাদের প্রসেসিং সেন্টার হতে পারে কিনা, যাতে করে তারা স্থানীয় উৎপাদন গুলা তারা কিনে নিয়ে তারা এটাকে ভ্যালু এডিশন করবে, টমেটোকে কেচাপে পরিণত করবে, কিংবা জুসে পরিণত করবে, আনারসকে জুসে পরিণত করবে, নানান কিছু এগুলা করার চেষ্টা করবে। তো এটা এই জিনিসগুলো হলো এইসব দিকে যে, এবং সাথে ইনপুট সাপ্লাই ম্যানেজমেন্টের কথা কিন্তু খুব একটা আলোচনা হয়। যদি বাজার ব্যবস্থাপনা করতে হয়, ওগুলার বাজার ব্যবস্থাপনাও আছে চিন্তা করে রাখতে হবে, যাতে ওটাও আপনার যে যদি পঞ্চগড়ে বা দেবীগঞ্জে যদি কেঁচো সার হয়ে থাকে, সেটা কি করে আপনার গোপালগঞ্জে যাবে, এই সমস্ত জিনিসগুলো আপনার আমাদের দরকার। গ্যাপের কথাটা বলেছেন, গ্যাপের দায়িত্বটা কে নেবে? গ্যাপের দায়িত্বটা অবশ্য এটা সম্প্রসারণ, এই এদেরকেই দায়িত্বটা নেওয়া উচিত। এবং আমি শেষ করছি এবং এটা যে শেষ করব, সার্বিক কথাটা হলো যে আমাদের এই সরবরাহ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদিতে সংযত সুসংহত রাখার জন্য দুর্বিপাকে কি ক্ষতি হতে পারে সেগুলো চিন্তা করে আমাদের একটা লং টার্ম পরিকল্পনা থাকা দরকার, যাতে করে আমরা সবসময় প্রোঅ্যাক্টিভ না হয় এটা করব, এটা করতে পারি, এটা করতে পারি না করে আমরা জানি যে আমাদের কি করতে হবে, সেই অনুযায়ী ট্রিগার করবে অ্যাকশন গুলা। যেরকম যে সার্কিট ব্রেকার থাকে, আপনি ওইটা ইয়ে করে আবার তুলে দিলে সাথে সাথে ইয়ে হয়ে যাবে, ওরকম একটা কিছু ব্যবস্থা। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা ওকে 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 থ্যাংক ইউ জনির ভাই। এখন যে আলোচনাটা আমরা হলো, আমরা এবং আমাদের যারা কমেন্টস গুলো দেখলাম, প্লাস আমাদের ড্যাম, ডিজি ড্যাম এবং হর্টিক্স বললো বা প্রাইভেট সেক্টর যেটা বললো, আমি তো মনে করি তাহলে এখন আমাদের যে সময় এসে, টাইম হ্যাজ কাম, উই কুড থিঙ্ক অফ বিল এ ক্রিয়েট এ কমোডিটি মার্কেট, স্টক এক্সচেঞ্জ মার্কেটের মতো আমাদের কিন্তু এখন কমোডিটি মার্কেট করতে হবে। আপনি যখনই কমার্শিয়াল এগ্রিকালচারে যাবেন তখন কমোডিটি মার্কেট ক্রিয়েট করতে হবে, কারণ যাতে ফার্মাররা ফরওয়ার্ড সেল করতে পারে, ট্রেডাররা ফরওয়ার্ড সেল করতে পারে, মার্কেট অ্যাক্টিভিটিসটা হতে, কারণ প্রাইভেট সেক্টরই কাজটা করবে। সুতরাং আমরা সরকারের কাছে এই একটা কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার একটা প্রস্তাবও কিন্তু এখন আমরা করতে পারি। আমি মনে করি সেখানে একটা প্লেয়ার হবে, ড্যাম হবে, প্লেয়ার হবে ডিএ, প্লেয়ার হবে প্রাইভেট সেক্টর, যারা বিজনেস যারা প্রডিউস করে তারা এগিয়ে আসবে। একটা মার্কেট হওয়া দরকার, কারণ এখন কিন্তু এগ্রিকালচার কমার্শিয়াল যখনই হবে তখন আমাদের কমোডিটি মার্কেট থাকতে হবে। মার্কেট না থাকলে কিন্তু কৃষক দাম পাবে। আমরা বলি অবশ্যই এটা আমরা এই আইডিয়াটা আমরা সরকারের সাথে আলোচনা করব।
স্যার এক্ষেত্রে স্যার কিন্তু আমরা যেটা অনলাইন মার্কেটিং বলেন, প্ল্যাটফর্ম যেটা করতেছি ওইটা একটু ওইটার সাথে এটার সাথে ডিফারেন্সটা কি স্যার একটু ভেঙে বললে স্যার একটু ভালো হবে স্যার। হ্যাঁ, না অনলাইনটা তো হলো ছোট মার্কেট, না ইউসুফ অনলাইন হলো ছোট মার্কেট, আর কমোডিটি মার্কেট হলো লাইক স্টক এক্সচেঞ্জ মার্কেট। আপনি শেয়ার থাকবে, আচ্ছা জি স্যার। কৃষকরা ফরওয়ার্ড সেল করবে, অ্যাডভান্স কিনে নিতে পারবে কৃষকের ফসল, তাহলে আচ্ছা, জি মার্কেটটা স্যার, আগে হ্যাঁ। থেকে জানা থাকবে যে এই বছর ধানের দাম কেমন হবে। 3 মাস আগে জি আপনি স্যার, বুঝতে জি পারবেন স্যার। একটা মার্কেটটা এটা clear, তখন clear, যারা clear। হোল্ডাররা আলোচনা ধান করতে কিনবে পারি তারা একদিন, কে হ্যাঁ। কত কিনবে একটা আইডিয়া দিবে। আমরা এগুলো নিয়ে একদিন আলোচনা করতে আচ্ছা পারি। ঠিক আছে, আমাদের সময় আজকে শেষ, 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আবার ইফতারের সময় হয়ে যাবে, সবাই আমরা ইফতার করবো রোজার মাসে। আবার আমরা দরকার হলে আরেকদিন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। আমি আমার পক্ষ থেকে, বিসিএফের পক্ষ থেকে মানান আপনাকে, মোহাম্মদ ইউসুফ, জয়নুল আবেদিন এবং জাহাঙ্গীর সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আরো ধন্যবাদ দিচ্ছি যারা আমাদের সাথে অনলাইনে ছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকেও।